71 না তারও আগ থেকে শুরু করেন, এরকম অভ্যুত্থান কবে হয়েছে সর্বশেষ? যতই ব্যারিকেড দিক, যতই বাধা থাকুক, আমাদের দাবি তো আমাদের আদায় করতে হবে। ইতিহাস বর্ণনা এই আন্দোলনের তো শুরু থেকে ঘটনা আমরা একদম চাক্ষুষ সাক্ষী, প্রত্যেকটা পলিসি কিভাবে হয়েছে, সিদ্ধান্ত কিভাবে হয়েছে। দেখা গিয়েছে যারা একটু নিউট্রাল ফেস আছে তাদের নেতৃত্বে আন্দোলনটা পরিচালিত হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হয়ে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন দর্শক, আগামী বিগত দিন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিভিন্ন দাবি চলছিল, তবে গতকাল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করছে ছাত্র জনতা এবং জুলাই ঘোষণাপত্র জারির আহ্বানও জানিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা মূলত আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি আন্দোলন চলবে নাকি চাপে প্রত্যাহার হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাপাশে আছেন আশরাফা খাতুন, মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এরপরেই আছেন এস এম ফরাদ, সভাপতি ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আলোচনা শুরু করতে চাই এস এম ফরাদ আপনাকে দিয়ে। আমরা দেখছি যে গতকাল থেকেই কিন্তু গণজমায়েত হচ্ছে শাহবাগে, সেখানে আপনারা 3টি দফা জানিয়েছেন এবং জুলাই ঘোষণাপত্র দাবি করা হয়েছে। আমরা শুনেছি যে 1 ঘন্টা একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে যমুনার দিকে আপনারা হয়তো গণজমায়েত অগ্রসর হবেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের যদি একটু বিস্তারিত বলতেন। দেখেন, এটা আসলে দুঃখজনক যে 5 আগস্টের সময় পার হওয়ার পরে এতদিন পরে এসে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা হওয়ার জন্য দাবি জানানোর জন্য আমাদের রাস্তায় দাঁড়াইতে হয়। খুবই দুঃখজনক এটা। অথচ চোখের সামনে জুলাই আগস্টের আন্দোলনে এত মানুষ শহীদ হলো, এত মানুষ আহত হলো এবং চাক্ষুষ প্রমাণ, তারপর জাতিসংঘের রিপোর্ট পাবলিশ হলো, সবগুলো ফুটেজ, ভিডিও ফুটেজ এবং মানুষের সাক্ষ্য আমাদের সামনে এখন হাজির। তারপরে আমাদেরকে দাবি করতে হচ্ছে। তো তারপরেও আমরা দাবি জানিয়েছি বারবার। ছোট পরিসর আন্দোলন হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, শিবিরের পক্ষ থেকেও নানা সময় নানা মিছিল, নানা বিক্ষোভ সমাবেশ হয়েছে, আলাদা আলাদা দাবি ছিল। সর্বশেষ গত 2 দিন ধরে আমাদের আবারও সেই জুলাইয়ের স্পিরিটকে সাথে নিয়ে সবগুলো প্ল্যাটফর্ম একসাথে হয়ে আন্দোলন করছে। আমরা আজকে লম্বা সময় অপেক্ষা করছি। এখনও সাধারণত জানেন যে এই ধরনের ক্রুশাল মোমেন্টামগুলোতে সিদ্ধান্ত নেওয়ার জন্য গভর্নমেন্টকে ওই অন্ডের জন্য অপেক্ষা করতে হয় না, যে রবিবার সোমবার আসবে অপেক্ষা করবো, এটা করতে হয় না। চাইলে প্রথম দিন পারতো। নিশ্চয়ই আমরা আন্দোলন কন্টিনিউ করার পরে গভর্নমেন্ট চাপ ফিল করার পরে আজকে আবার জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছে তার উপদেষ্টাদের। এটা যদি আগে হতো নিশ্চয়ই সিদ্ধান্ত আগে চলে আসতো। তো যেহেতু এখন মিটিং চলমান, তো আমাদের দিকে আমরা এই এক্সট্রিম সর্বশেষ দাবিটা জানিয়েছি এই কারণে, যাতে করে এর মধ্যে যদি তারা সিদ্ধান্ত না আসে তাহলে আমরা আরেকটু কঠিন আন্দোলনে যাবো। তবে আমরা আশা করবো যে অভ্যুত্থানের মধ্য দিয়ে গভর্নমেন্ট গঠিত হয়েছে, এই গভর্নমেন্ট অন্তত এই শেষ মুহূর্তে এসে হলো তার সাহসী সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে এবং শহীদের কাঙ্ক্ষিত সিদ্ধান্ত তারা জানাবে। 3 দফা দাবি আপনারা মূলত কি দাবি জানিয়েছেন? 3 দফা দাবিতে প্রথম যে দাবিটা ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, আমরা জানি যে শুধু নিষিদ্ধ করলে তো হয় না, নিষিদ্ধের এটা জাস্ট আপাতত প্রাইমারি স্টেপ, কিন্তু আওয়ামী লীগ যে ক্রাইমগুলো করেছে প্রত্যেকটা ক্রাইমের বিচার হইতে হবে। এটার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আওয়ামী লীগকে দলগতভাবে বিচার করার জন্য যে বিধান যুক্ত করা দরকার সেটা যুক্ত করা এবং যাবতীয় প্রসিডিউরগুলো খুব ভালোভাবে শুরু করা। সর্বশেষ হচ্ছে যেটা প্রথমেই হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রটা আমরা এখনো আমরা আসলে শঙ্কিত, যারা আন্দোলন করেছি, আমরা কি আবার কখনো ভিকটিম হব? আমরা কি আবারও কখনো এই যে এত কিছু যারা অপরাধ করলো, এইসব অপরাধ কি আমাদের উপর চাপিয়ে দিয়ে নতুন ন্যারেটিভ দাঁড় করা হবে, যেটা আওয়ামী লীগের পেজ থেকে আমরা দেখি যে এই ঘটনা ঘটছে, ওইখানে আগুন ধরছে, এটা হয়েছে, এটা সব আন্দোলনকারীরা করছে, তারা কিছু করে নাই, হ্যাঁ, তাদের এত লোক মারা গেছে, অথচ তারাই অস্ত্র নিয়ে নেমেছিল। তাদের বয়ানটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে সে আশঙ্কা আমরা এখনো পোষণ করি। অথচ এই জুলাইয়ের সকল সৈনিকদের, সকল সহযোদ্ধাদের নিরাপত্তার জন্য সাংবিধানিক নিরাপত্তা দরকার ছিল। জুলাই ঘোষণাপত্রটা এটা হচ্ছে 3rd দাবি আর কি। 3টা দাবি আমাদের এখন মৌলিক দাবি, 3টা দাবি আমরা বাস্তবায়ন চাই। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে। আশরাফা খাতুন, আপনিও শাহবাগে ছিলেন, আসলে সেখানে আগের স্পিরিটটা দেখতে পাচ্ছেন কিনা, আসলে যেটা জুলাইতে দেখেছিলেন, এবং আসলে আপনাদের দাবিটুকু কতটুকু বাস্তবায়ন এবং কত দ্রুত সরকার করবে বলে আপনারা প্রত্যাশা করছেন? আসলে আমরা শাহবাগে যখন স্লোগান দিচ্ছি, আমরা অলরেডি গলা ভেঙে গেছে। তো এই রকম অবস্থা জুলাইতেও হয়েছে। আমরা দেখেছি জুলাইতে দলমত নির্বিশেষে দেখা যায় যে যাদের আমি রাজনৈতিকভাবে সমালোচনা করছি সারাদিন, যাদের সাথে হয়তো আপনার দেখে আমাদের পাবলিক কোনো কোথাও আর্গুমেন্ট দেখে মনে হতে পারে দাকুমরা সম্পর্ক হয়তো রাজনৈতিক, এক জায়গায় দাঁড়িয়ে যখন স্লোগান দেওয়া হয় অবশ্যই
আমার মনে হয় জুলাইতে দাঁড়িয়ে আছি। জুলাইতে যেভাবে রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই উদ্দেশ্যে আমরা প্রতিবাদ করেছিলাম, এখনও সেই স্পিরিটটা আমরা ধরে রেখেছি। আমার মনে হয়েছে যে এই যে ঐক্যটা, এই ঐক্যটা আরও 5 আগস্টের পরবর্তী সময়ে যদি আরও আগে দেখানো যেত আরও ভালো হতো। তো এটা আমরা একটা কাফফারা হিসেবে নিয়েছি যে এই ঐক্যটা ধরে রেখে যে কোনোভাবেই হোক আমাদের যে দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমাদের দলমত নির্বিশেষে সবার দাবি। জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, এবং জুলাই আগস্টে না, শুধু 2013-তে শাপলা চত্বরে যে গণহত্যা তারা চালিয়েছে, ইভেন বিডিআর যে বিদ্রোহ 2009, কোনো কিছুরই কিন্তু ওই বিচারটা হয় নাই। এটা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। দুইটা গণহত্যা জুলাইয়ের আগে হয়েছে। আওয়ামী লীগের কিন্তু ওই সময় যে গণহত্যা চালিয়েছে তারা, কয়েকদিন আগেই হেফাজতে ইসলাম তাদের দিয়েছে, শহীদদের তালিকা দিয়েছে দেখলাম। এর থেকে বেশি আমাদের ধারণা যে এস্টিমেটেড এর থেকে বেশি শহীদ তাদের। তো এই যে মানুষগুলোকে তারা মেরেছে দলগতভাবে, এবং এটা নিয়ে তারা উল্লাসও করেছে। যে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল শাহবাগে, সেই শাহবাগে দাঁড়িয়ে ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের নিষিদ্ধের বিরুদ্ধে যে ঐক্যটা আমরা দেখিয়েছি, ওটা জুলাইকেই সব থেকে বেশি মনে করায়। যে ঐক্যটা আসলে আরো আগে আসা দরকার ছিল, সেটা এখন হলো। এবং আমরা যে ঐক্য এখনো পর্যন্ত আমাদের ভিতরে আছে, আমরা ধরে রাখার চেষ্টা করছি। এবং ছাত্র জনতা যেভাবে এসেছে, আমাদের একসাথে আমরা ঝাঁপিয়ে পড়েছি এই দাবি আদায়ে, তাতে আশা করছি যে এই জুলাই পরবর্তী সরকার এটাকে আমলে নেবে এবং খুব দ্রুতই আমাদের যে আমরা আলটিমেটাম দিয়েছি 1 ঘন্টার, যেটা 1 ঘন্টা পরে আমরা যমুনার দিকে মার্চ করব, এটা তারা আমলে নিয়ে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি জানাবে, এটা আমাদের প্রত্যাশা। যেহেতু সরকার এখনো অভ্যুত্থান পরবর্তী সরকার, তো এইটুকু প্রত্যাশা আমরা রাখছি। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে, ডিএমপি কমিশনার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে আসলে যমুনা এবং আশপাশের এলাকায় কোনো ধরনের সমাবেশ করা যাবে না। এই বিষয়টাকে আপনারা আমলে নিচ্ছেন কিনা? গণভবনেও যমুনার থেকে বেশি কড়াকড়ি ছিল সব সময়। গণভবনের রাস্তায় কোনো সময় গাড়িও চলতো না। গণভবনে যখন জাতীয় ঐক্য বা জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে গণভবনের মার্চ কিন্তু আমরা দিয়েছি জুলাইয়ে, আগস্টে আমরা সেই গণভবন পর্যন্তও চলে গিয়েছি দরজা ভেঙে। তো এখন একটা ব্যারিকেড ভাঙা যাবে না জাতীয় স্বার্থে, সেটা আমরা মানছি না। বিপ্লবীরা আসলে ওই ব্যারিকেড, 2-1টা ব্যারিকেড আসবে, গুলি খেয়ে যেখানে আন্দোলন থামে নাই জুলাই আগস্টে, সেই একই আন্দোলনের রেশ কিন্তু এখনো রয়ে গিয়েছে। তো আমরা ওই ব্যারিকেড দিয়ে, যতই ব্যারিকেড দিক, যতই বাধা থাকুক, আমাদের দাবি তো আমাদের আদায় করতে হবে। গণভবনে যেভাবে গিয়েছিলাম, যমুনাতেও সেভাবে যাব, কিন্তু এক্সপেক্ট করবো যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে হাসিনার মতো আচরণ করবে না। জি, ধন্যবাদ এস এম ফরহাদ। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ মিছিল করেছিল, কিন্তু তার মধ্যে এর আগে কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছিল। এখন আসলে নিষিদ্ধ করলে কি তাদেরকে প্রতিহত করা যাবে, না পরবর্তী পদক্ষেপ কি চাচ্ছেন আপনারা, কি আশা করছেন? আসলে এখানে নিষিদ্ধটা আসলেই একটা পার্মানেন্ট সলিউশন না। আমার কাছে পার্মানেন্ট সলিউশন হচ্ছে প্রত্যেকটা অপরাধের সুনির্দিষ্ট বিচার হতে হবে। নিষিদ্ধটা এটা প্রাইমারি স্টেপ। এটা 5 তারিখের পরে হওয়ার কথা ছিল, গভর্নমেন্ট ফর্ম হওয়ার প্রথম স্টেপ হওয়া দরকার ছিল। এটা আমার দুর্ভাগ্য, এতদিন পরে হচ্ছে। তো এখন দরকার কোনটা? দরকার হচ্ছে, আপনি দেখবেন প্রত্যেকটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, একদম ওয়ার্ড পর্যায়ে এ ধরনের মারামারি, সংঘাত, আক্রমণ, সশস্ত্র আক্রমণ এগুলো হয়েছে। প্রত্যেকটা পর্যায়ে আপনি অপরাধের বিচার করবেন আর খুঁজে পাবেন না তাদের এই যারা এই ধরনের অপরাধ করেছে, যারা অলরেডি তারা জানে যে তারা কাউকে হত্যা করেছে, কাউকে অ্যাটাক করেছে, তারা নিশ্চয়ই এখন তো মিছিলের নামবে। তারা তো চাইবে এখান থেকে কীভাবে পার পাওয়া যায়। আর আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা অপরাধীকে ধরিয়ে দেওয়া। আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটা একদম গ্রামের ওয়ার্ড পর্যায় পর্যন্ত যত খুনি, যত সন্ত্রাসী এরকম ছিল, প্রত্যেক সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়া, যাতে করে আওয়ামী লীগ আসলেই আর কোনো রূপে ফিরতে না পারে, আর কোনো রূপে সন্ত্রাসের ঠিকানা বাংলাদেশে না হয়। এটা আমাদের করণীয়। তো আসলে 8 মাস পরে আবার আপনারা জমায়েতের সিদ্ধান্ত নিলেন কেন? এতদিন আসলে কিসের জন্য অপেক্ষা করছিলেন? এটা আমি অনেকজনকে দায় দিব একসাথে। সেটা হচ্ছে 5 আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছিলাম এই জুলাইটা যাতে এই স্পিডটা থাকে, মানে আমাদের হৃদয়ে থাকে আর কি। কিন্তু এখানে কারো কারো রাজনৈতিক স্বার্থ, কারো কারো অন্যান্য এজেন্ডার কারণে জুলাইয়ের এই ঐক্যটা টিকে থাকে নাই। বা এটা এককভাবে আপনি যেমন শুরুতে হয়েছে ক্রেডিটের রাজনীতি, কে কোনটা করছে করে নাই, হ্যাঁ, একে অপরকে ডিক্লাইন করা, ট্যাগিং করা, এগুলো মানে এখন যারা এনসিপি পরিচালনা করছেন তাদের দিকেও আসছে, যারা বাগচাষ পরিচালনা করছেন তাদের দিক থেকেও হয়েছে, হ্যাঁ, আরও বিভিন্ন দল থেকে বিভিন্নভাবে হয়েছে আর কি। আমরা তখন সতর্ক করছিলাম, আমরা তখন ক্রেডিটের রাজনীতি আগে বারবার, ইভেন লাস্ট সব ক্রেডিট নিয়ে টানাটানি হচ্ছে আর কি। মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে, ফটো কেটে অন্য ফটো দেওয়া হচ্ছে, গল্প আরেকটা রচিত হচ্ছে, ঘটনা ঘটেছে একটা, বর্ণনা হচ্ছে আরেকটা। এগুলো আমরা খুব
শক্তভাবে মানে হৃদয় ধারণ করে সহ্য করেছিলাম আর কি। তখন তখন যদি এই কাজগুলো না হইতো না, তখনই আমরা এই ঐক্যটা ধরে রাখতে পারতাম। দেখেন ইতিহাস বর্ণনা, এই আন্দোলনের তো শুরু থেকে ঘটনা আমরা একদম চাক্ষুষ সাক্ষী, প্রত্যেকটা পলিসি কিভাবে হয়েছে, সিদ্ধান্ত কিভাবে হয়েছে। এখানে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সেক্রেটারি, আর আন্দোলনকারী একদম মেইন স্ট্রিম যারা মাঠে ছিল, যারা ঘোষণা দিচ্ছেন, আর যারা পলিসি কিভাবে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমি এঙ্গেজ ছিলাম। আমি প্রত্যেকটা গল্প জানি তো মাঠে কিভাবে বাস্তবায়ন হয়েছে। আপনি যখন এই জানা গল্পগুলো, চাক্ষুষ প্রমাণ সাক্ষ্য থাকা সত্য গল্পগুলো মিথ্যা একটা রচনা করবেন না, তখন একটা মানুষের দূরত্ব তৈরি হয়। এরকম নানা কারণ মিলে এসে আমাদের এই দূরত্বটা তৈরি হয়েছে। দূরত্ব দায়ী তাদের, যারা এটা শুরু করেছেন, যারা মিথ্যা ট্যাগিং শুরু দিয়েছেন, যারা মিথ্যা ইতিহাস রচনা করেছেন, যারা বিপ্লবের বিভিন্ন স্টেককে ভুলে যেতে শুরু করেছেন, যারা গুরুত্বপূর্ণ স্টেককে আপনি ওন না করে বরং নিজের মতো করে একটা পুরনো বলয় তৈরি করার চেষ্টা করছেন, তাদের দায়। এই জায়গা থেকে ঐক্যটা নষ্ট হয়েছিল। কিন্তু এখন যখন আবার সবাই এই যে জুলাইয়ের সেই বীরেরা যখন আবারও আওয়ামী লীগ করতে এটাকে শিকার হচ্ছে, তারা তখন আবার বুঝতে পেরেছেন যে আমাদের আসলে আগের জায়গায় ফিরে যাওয়া দরকার। যখনই প্রত্যেক পক্ষ থেকে এই ধরনের সহযোগিতার পরিচয় আসছে, এখন আবার ঐক্য ফিরে আসছে। আমি পার্সোনালি যেটা আশা করি, জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে আসলে ইতিহাস বর্ণনা নিয়ে এ ধরনের মিথ্যা রচনার ইন্টেনশন থাকা উচিত না। এক্স্যাক্টলি যা ঘটেছে, যা দেখেছেন, যা হয়েছে, তাই সহজভাবে স্বীকার করতে দেওয়া উচিত। এখানে যখন আপনি সবাইকে অন করতে থাকবেন, প্রত্যেকটা স্টেককে আপনার হৃদয় ধারণ করতে থাকবেন, এই জুলাই অলওয়েজ বেঁচে থাকবে, অলওয়েজ বেঁচে থাকবে। আমি ছাত্র শিবিরের জায়গা থেকে আমি পার্সোনালি বিশ্বাস করি। এই জন্য আমরা শুরু থেকে আমাদের যত ঘটনা বর্ণনা, যত গল্প বর্ণনা, আমরা অনেক জায়গায় এত হাইলি এঙ্গেজ থাকার পরও পুরোপুরি আমরা ক্রেডিট দাবি করে নাই। আমরা প্রত্যেককে অলওয়েজ যেটা আসলে সত্য, আন্দোলনটা সবার, সেটা দাবি করার চেষ্টা, সেটা বলার চেষ্টা করেছি। জি, ধন্যবাদ আশরাফা খাতুন। আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এই অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। তারা ছিল সম্মুখ সারিতে, বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকে আপনার এনসিপি দল গঠন হলো। এই বিষয়গুলো নিয়ে যে সমালোচনা, আলোচনা কিংবা এই অভ্যুত্থানের স্পিরিটটাকে নেয়া, নিজের ক্রেডিট নেয়া, এই বিষয়গুলো থেকে আসলে যেমনটি বলছিলেন এস এম ফরহাদ, যে আসলে এই জায়গা থেকে আবার কি আপনারা ঐক্যে পৌঁছাতে পেরেছেন? ওই বিষয়গুলো কি এখন আর কাজ করছে না? এমন দেখুন, জুলাইয়ের পরবর্তীতে যেটা এনসিপি হোক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কাঠামো বা গণতান্ত্রিক ছাত্র সংসদ বা জাতীয় নাগরিক কমিটি, এখন পরবর্তীতে আপ বাংলাদেশ নামে সংগঠন এসেছে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সামাজিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মগুলো জুলাইয়ের ছিল না। জুলাই সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের নামেও আন্দোলন হয় নাই। ফরহাদ ভাই ছাত্র শিবিরের সভাপতি, এটা আমরা জানতে পেরেছি আন্দোলনের বহুত পরে এসে, আগস্টের পরে এসে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ছাত্র শিবিরের একটা কমিটি এক্সিস্ট করে। তো যারা ফিল্ডে কাজ করেছে, তারা হাসনাত আবদুল্লাহকে সামনে দেখেছে, তার কোনো রাজনৈতিক পরিচয় তখন ছিল না। সার্জিস আলম তখন ছাত্রলীগে থেকেও পরবর্তীতে ছাত্রলীগের বিরোধিতায় গিয়ে সে আন্দোলনে এসেছে। নাহিদ ইসলামরা ছাত্র শক্তিতে ছিল, ছাত্র শক্তিতে থেকেও তারা ছাত্র শক্তির ওই পরিচয় বাইরে গিয়ে এখানে এসেছে। তাদের রাজনৈতিক পরিচয় বাইরে গিয়েও কিন্তু তারা নেতৃত্ব দিতে পেরেছে। কিন্তু সমস্যাটা হয়ে গিয়েছে, শিবিরের যখন কমিটি ছিল না, তো ওই আসলে কে শিবিরের পক্ষ থেকে আসছে এটা আমরা জানতে পারি নাই। ছাত্রদল নিজেই তখন দেখা গিয়েছে যে বিএনপি থেকে ডিনাই করা হয়েছে যে ছাত্রদল বিএনপি বা এই আন্দোলনে নাই। কারণ দেখা গিয়েছে যে শেখ হাসিনা এই যে বিরোধী দলীয় যারা আছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করেছে, তাদেরকে নির্যাতন করেছে, তাদেরকে সামনে আসতে দেয় নাই, যার কারণে দলীয়ভাবে কিন্তু তারা আসতে পারেনি। দেখা গিয়েছে যারা একটু নিউট্রাল ফেস আছে তাদের নেতৃত্বে আন্দোলনটা পরিচালিত হয়েছে। আমরা যারা ফিল্ডে কাজ করেছি আমরা কিন্তু সামনে তাদেরকে দেখেছি। পলিসি মেকিং এ কি আছে না আছে এই ডিবেট আসলে আমাদের মতো ফিল্ডে কাজ করা মানুষের কাছে এখনো বোধগম্য মনে হয় না, কারণ এক একজন তার সুবিধা অনুযায়ী এই জায়গাটা বর্ণনা করে। আমরা যারা ফিল্ডে কাজ করেছি, আমরা যারা পলিসি মেকিং এর ওই গোল টেবিলে ছিলাম না, আমরা যারা জানতাম না যে কারা গোপনে কাজ করছে কারা ওপেনে কাজ করছে, তাদের জন্য আসলে এটা ডিফাইন করা খুবই কঠিন যে কে আসল মাস্টার মাইন্ড বা কে আন্দোলন পরিচালনা করেছে পিছন থেকে। আমরা সামনে থেকে যাদেরকে দেখেছি আমরা তাদেরকে দেখে আন্দোলনে এসেছি। আন্দোলনে এসে আমরা নিজেরাও সামনে থেকেছি এবং আমরা সামনে পিছনে যারা আছে সবার যে ক্রেডিট, যেটা ক্রেডিট কথাটা বারবার আসে, ক্রেডিট যেটা বা অবদান যেটা, এই অবদানকে আমাদের যতটুকু জানা যতটুকু শোনা এইটুকু স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নাই। এবং পরবর্তীতে জুলাইয়ের এতদিন পরে এসে যখন আওয়ামী লীগ কাউকে অ্যাটাক করে, আওয়ামী লীগ কিন্তু ওই পরিচয় দেখে অ্যাটাক করে না যে আন্দোলনের সময় আপনি গোপনে কোনো পলিসি মেকিং এ ছিলেন নাকি ওপেনে। এটা আওয়ামী লীগ যখন অ্যাটাক করে তখন অ্যাটাক কিন্তু ওই আন্দোলনে ছিলেন ওই হিসাবেই করে। তো এইটা যখন দেখা গিয়েছে যে না, এটা আওয়ামী লীগ সবার জন্যই হুমকি,
আওয়ামী লীগ যে গণহত্যা করেছে এটা জাতীয় একটা হচ্ছে ঐক্যের ব্যাপার, জাতীয় স্বার্থের ব্যাপার, সবার রাজনৈতিক স্বার্থ, সবার জীবন, সবার হচ্ছে যেই মানে শহীদদের যে রক্তের যে প্রতিদান এটা আমাদের দিতে হবে। এই নিরাপত্তাটা দরকার, শহীদের রক্তের প্রতিদান দেওয়া দরকার, আহতরা যারা এখনো হাসপাতালে আছে তাদের যে হচ্ছে দাবি এটা আমাদের বাস্তবায়ন করা দরকার। তখন আবার আমরা এক হয়েছি। তো এইটাও হচ্ছে দেখা যাবে কয়েকদিন পরে এটা নিয়েও ক্রেডিটবাজি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু জাতীয় স্বার্থে এটুকু ক্রেডিটবাজি, আর রাজনীতি করতে গেলে আপনি যখন রাজনীতি করবেন তখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে সবসময় চেষ্টা করবে যে অন্যের যে অবদানটা সেটাকে কমিয়ে দেখানো। এটা রাজনীতির যে হচ্ছে একটা অংশ, কিন্তু আমরা চাচ্ছি এই রাজনীতি থেকে বের হয়ে আসতে, সবার অবদানকে স্বীকার করে সামনে এগিয়ে যেতে, এবং এই যে যে জাতীয় স্বার্থে আবার এক হয়েছি এটা ক্রেডিটবাজিতে যেন আবার জুলাইয়ের পরবর্তী সময়ের মতো না হয়, যাতে আবার একটা বিরোধী দল, একটা গণহত্যাকারী একটা সংগঠন আবার ফিরে এসে আমাদের উপর আবার চড়াও হতে না পারে। তো এইটুকু জাতীয় স্বার্থ বা জাতীয় ঐক্য রক্ষার চেষ্টা করা হবে আমাদের তরফ থেকে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় জাতীয় স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হতে বিশ্বাসী। জি, ফরহাদ আপনাকে দিয়ে শুরু করি। আসলে এই যে গণজমায়েত বা এই আন্দোলনটা চলছে, আন্দোলনে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের সহযোগিতা কিরকম দেখছেন, তাদের উপস্থিতি কিরকম দেখছেন? খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন এই অর্থে যে এটা খুবই দুঃখজনক আর কি। লাস্ট 15-16 ইয়ার্স ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা সহযোদ্ধা ছিল, যারা দীর্ঘ লড়াইয়ে ভিকটিমও ছিল, কেন যেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কনফিউজড রোল প্লে করছে। কেন যেন তাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাদের কোথায় যেন কোনো একটা সংকটে ঘাটতি হয়ে যাবে, এরকম ফিল হচ্ছে মনে হয়। আমি জানি তাদের কোনো আপত্তি নেই নিষিদ্ধ হলে, এরকম বক্তব্য দিয়েছেন বিএনপি নেতারা। এই যে মানে সকল দলের সকল মতের মানুষেরা এখানে মানে শাহবাগে এসে জমায়েত হচ্ছে, ঐক্যমত পোষণ করছে। আমার কাছে মনে হয় ছাত্র দলের কোনো লেয়ারের কোনো প্রতিনিধি বা বিএনপির কোনো প্রতিনিধি এসে সংহতি জানিয়ে এসে অবস্থান জানান দিয়েছে অথবা ভার্চুয়ালি জানিয়েছেন, আমার কাছে মনে হয় না। রেদার এই মুভমেন্টকে কিভাবে কোয়েশ্চেন করা যায়, উল্টা এটাকে কিভাবে ক্ল্যাশ ক্রিয়েট করা যায়, এটা কিভাবে আগের শাহবাগের সাথে মিলানো যায়, এটাকে কিভাবে এখানে ডাইভার্স স্টেককে পারস্পরিক বিপরীত নিয়ে নেওয়া যায়, এই ধরনের অ্যানালাইসিস আমি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় দেখতে পেয়েছি। এটার বিরুদ্ধে বক্তব্য দেখতে পেয়েছি। এটা খুবই দুঃখজনক। আমি জানি না, এটা ওনারা ভালো বলতে পারবেন, বিএনপির মতো এত বড় দল। আর একটা ইন্টারেস্টিং জায়গা, যেমন যখন মুভমেন্ট স্টার্ট হয়, শিবির তার প্রতিনিধি টিম নিয়ে সরাসরি জয়েন করে। এখানে নো কনফিউশন, শিবিরের সিদ্ধান্ত নিতে ভাবতে হয় নাই। ছাত্রদল তো ছাত্রদের নিয়ে কাজ করে। কেন যেন তাদের কেন গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকতে হয় যে নেতা কবে ফোন দেবে, কবে কনফার্ম করবে, তারপর আমি আমার টিম নিয়ে যাব, অথবা মানে নেতা গ্রিন সিগন্যাল না দিলে আমি আমার একক কোনো গার্ডসটুকু নাই, সিদ্ধান্তটুকু নাই শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে আমি যাবো কিনা নিজেরা মতামত দেবো, এটুকু গার্ডস না থাকলে এটা খুবই দুঃখজনক। এটা অন্তত হওয়া উচিত। আমি মনে করি এই প্রত্যেকটা ছাত্র সংগঠনের এই দলীয় লেজুর ভিত্তিক চিন্তাভাবনা থেকে, তার এই কন্ট্রোল থেকে সরে এসে তার শিক্ষার্থীদের কল্যাণে স্বাধীনভাবে চিন্তা করতে পারা উচিত। বিএনপির জায়গাটা একদম ডিফারেন্ট, এটা অন্যভাবে বলি, কিন্তু ছাত্রদলের অন্তত উচিত ছিল ওই জায়গায় সাহসী ভূমিকা রোল প্লে করা। ছাত্রদলের উচিত ছিল ছাত্রদের এই জমায়েতকে সাপোর্ট দেওয়া। আর বিএনপি দল হিসাবে আমরা ভাবছিলাম যে 5 আগস্টের পর থেকে হয়তো এতদিন তারা ভিকটিম ছিল এবং এখন নতুন করে মানুষের পালস বুঝে রোল প্লে করবেন, কিন্তু কেন যেন প্রত্যেকটা জুলাইয়ের এরকম দাবি যখনই আসে, এর আগে জাতীয় সরকারের ইস্যু বা এর আগে জুলাই প্রোক্লামেশনের ইস্যু, এর আগে রাষ্ট্রপতি কেন্দ্রিক ইস্যু, যখন যে ইস্যু আসছে আর কি, সেই ইস্যুটা ম্যাচিউরড হোক ইম্যাচিউরড হোক যাই হোক, আগে কোনো ধরনের ছাড়াই সরাসরি এটার বিরুদ্ধে যাওয়াটা ওনাদের কাছে সুন্দরজনক মানে ভালো দিক মনে হয়েছে ওনাদের কাছে। এটা দুঃখজনক। এটা অন্তত আমি যেটা বিলিভ করি, এভাবে চলতে থাকলে এই জেনারেশন কিন্তু আসলে খুব 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 ভালোভাবে বুঝে আর কি, যে কোনটার পরে কোনটা রিয়েকশন কি হয় এবং কেন প্রতিবাদ করতে হয়। এলোমেলো করলে সে যত বড় রাগব বল হোক না কেন, তার যত বড় শক্তিমত্তা থাকুক না কেন, তার বিরুদ্ধে দাঁড়াইতে হয়। এই জিনিসটাই জেনারেশন বোঝে। আমার মনে হয় এই ধরনের বড় দলগুলো যদি ভুল করে সিদ্ধান্ত নিতে, আওয়ামী লীগ তো একটা বড় দল ছিল, তারও একটা পরিণতি হয়েছে। এভাবে বারবার চলতে থাকলে একটা পর্যায়ে এই জেনারেশনকে আপনি সাথে পাবেন না। এটা আমি পার্সোনালি বিলিভ করি। এই জন্য আমার কাছে মনে হয় এখনো সুযোগ আছে, সময় আছে, চিন্তা ভাবনা করে অন্তত এই শেষ মুহূর্তে এসে হলে তাদের উচিত এই জুলাইয়ের এই স্পিরিটের সাথে, এই জমায়েতের সাথে একদম নিরঙ্কুশভাবে সংহতি জানানো, সমর্থন জানানো। জি, ধন্যবাদ আশরাফা খাতুন। এই গণজমায়েত চলছে, 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এর পরবর্তী কার্যক্রম নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা হয়েছে কিনা? আসলে আমরা তো বলেছি লাগাতার কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, এবং চলছেও। তো আমরা আশা করছি যে তাড়াতাড়ি হচ্ছে একটা সিদ্ধান্ত আসবে, কিন্তু যদি না আসে তাহলে পরবর্তী কর্মসূচি এটা হাসনাত আব্দুল্লাহ ভাই ডেকেছেন জমায়েতটা,
তার আহ্বানে এসেছে এবং বাকি যারা আছে আমরা যারা সংহতি জানিয়েছি সবার সাথে আলোচনা করে তারপরে পরবর্তী সিদ্ধান্তটা নেওয়া হবে। অলরেডি আমরা কিন্তু একটা সিদ্ধান্ত জানিয়েছি যে যমুনার উদ্দেশ্যে যদি 1 ঘন্টার আমাদের যে আলটিমেটাম ওইটা যদি হচ্ছে ফুলফিল না হয় তাহলে যমুনার উদ্দেশ্যে হচ্ছে যাত্রা হবে। আপাতত আমাদের কর্মসূচি এই পর্যন্তই আছে এবং পরবর্তী যে কর্মসূচি যদি আজকের মধ্যে কোনো খবর না আসে তাহলে পরবর্তী কর্মসূচি ওখানেই সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। আমরা এখনো আসলে ওভাবে অন্য কিছু ভাবি নাই। এই গণজমায়েতকে সমর্থন করে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি কিছুক্ষণ আগে শ্যামলীতেও রাস্তা বন্ধ করে ওখানে এক ধরনের জমায়েত হয়েছে। আশপাশে কিন্তু সকল হসপিটাল, আমরা যদি ভুল না করি এখানে হৃদরোগ ইনস্টিটিউট থেকে শুরু করে শিশু হসপিটাল, নিউরোসায়েন্স, হাসান আব্দুল্লাহ কিন্তু বলেছেন যে বিশেষ করে হাইওয়ে রাস্তাগুলোতেই জমায়েত না করতে আসলে। তো সেই বিষয়গুলো আপনারা কিভাবে পর্যবেক্ষণ আসলে করছেন? এই আন্দোলনটা বা এই মুভমেন্টটা এখন এত হচ্ছে একটা ম্যাসিভ পর্যায়ে চলে গিয়েছে যে সেন্ট্রাল যে কমান্ড, এই কমান্ডের বাইরে গিয়েও কিন্তু অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। যদিও এখানে হাসনাত ভাই গতকাল থেকেই হচ্ছে স্পষ্টভাবে বলেছেন এবং বাকি যারা আছে যারাই অংশগ্রহণ করেছে প্রত্যেকটা দলেরই কিন্তু হচ্ছে সাংগঠনিকভাবে ওভাবে আমি নিশ্চিত যে বলে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু আমাদের তরফ থেকে যেহেতু আমরা সংগঠনে সংহতি জানিয়েছি, এখানে এসে আমাদের ছাত্র সংসদের তরফ থেকেও যারা চেয়েছিল বিভিন্ন জায়গায় ব্লকেট বা অন্য ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমরা এটা নিষেধ করেছি যে জনভোগান্তির কথা মাথায় রেখে। তো হাসনাত ভাইও নিষেধ করেছেন এবং আমাদের যারাই এখানে এসেছে প্রত্যেকেই নিষেধ করেছে আমি যতদূর জানি। তারপর স্বতঃস্ফূর্তভাবে যারা ওখানে আছে তাদের আমরা সরে যাওয়ার আহ্বান কিন্তু জানিয়ে আসছি। আশা করি তার শাহবাগ অভিমুখী হবে। আমরা এখান দিয়েই যমুনা ঘেরাও যে যমুনার দিকে যেটা আমাদের হচ্ছে মার্চ কর্মসূচি আছে, পরবর্তীতে ওটা যাব। তো এখন একটা ঐক্য, একটা গণজমায়েত, এটা আসলে কোনো একটা সেন্ট্রাল কমান্ডে ওটা নিয়ন্ত্রণ করা যায় না, এটা স্বতঃস্ফূর্তভাবে যেটা হয়। তো তারা যদি হচ্ছে ভালো মনে করে যে আসলে এখানে জনভোগান্তি আমরা করব না, তাহলে তাদেরকে সরে আসার আহ্বান জানাই। জি, ধন্যবাদ এস এম ফরহাদ। এই আন্দোলন বা গণজমায়েত পাশাপাশি নির্বাচন নিয়েও একটি আলোচনা হচ্ছিল, নির্বাচন কবে হবে, এইসব আন্দোলন এবং নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলছে কিনা বা নির্বাচন বিলম্বিত হচ্ছে কিনা বা নির্বাচনের পক্ষে আপনার মতামত কি? আমার কাছে মনে হয় এই স্টেপগুলো সমাধান হলে নির্বাচন আরো করাটা সহজ হবে। নির্বাচন বিলম্বিত হওয়ার কোয়েশ্চেন আসে না। বরং আপনি আওয়ামী লীগের বিচার আটকায় রাখলে, আপনি যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করাটা কাজ এখনো থেমে রাখেন, বিএনপি যেটা চাইছে বা দ্রুত নির্বাচন হওয়া বা একটা সময়ের মধ্যে হয়ে যাওয়া, এটারও পিছিয়ে যাওয়ার রিস্ক থেকে যায়। যেহেতু শহীদরা এখনো এসে বলছে, শহীদের ফ্যামিলি এসে বলছে, আহতরা এসে বলছে যে আমাদের বিচার এখনো পাই নাই। তো এগুলো যত দ্রুত হবে নির্বাচন তত কাছে আসবে। এবং নির্বাচনটা তো এখন মোটামুটি প্রায় দলেই একমত যে দ্রুত সময়ের মধ্যে দেওয়া, এবং ট্রেনিংসের দিক থেকেও বলা হয়েছে যে ওনারা আর এক্সটেন্ড করবে না, হয়তো ডিসেম্বর টু জুন একটা টাইম এক্সটেন্ড বলছে, যে এই লিমিট ক্রস করবে না। এটা একটা ভালো দিক। তো আমার কাছে মনে হয় এই আমাদের টোটাল 3টা দাবি নির্বাচনকে আরো বেশি কাছে নিয়ে আসবে এবং নির্বাচনের বাস্তবায়নকে আরো বেশি সহজ করবে। এটার জন্য এটা দ্রুত হয়ে যাওয়া উচিত। আশরাফা খাতুন, নির্বাচনী আপনার মতামত কি? আসলে নির্বাচনটা কখন হওয়া উচিত এবং যে রোড ম্যাপ বা নির্বাচনী আলোচনা হচ্ছিল সেটা আসলে? ফরহাদ ভাইয়ের সাথে আমি এখানে একমত। কারণ দেখেন, আমি জুলাইয়ে আমি সামনে থেকে আমাকে মানুষ চিনেছে, আমাকে আওয়ামী লীগও চিনেছে, আমাকে শত্রু হিসাবে চিনেছে। আমি চাই যে আমার যে হচ্ছে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে নিছক একটা আন্দোলন বা একটা হচ্ছে গন্ডগোল বলে চালিয়ে দেওয়া না হোক। আমি চাইবো যে যতদিন পর্যন্ত আমাকে হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া না হবে, জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া না হবে, আমি ততদিন পর্যন্ত চাইবো না যে আসলে নির্বাচন বা এই ধরনের ব্যবস্থা আসুক এবং এটা আমাকে অনিশ্চয়তায় ফেলে দিবে। এবং আমার মতো এখানে কিন্তু লাখ লাখ হচ্ছে ছাত্র জনতা যারা জুলাইতে সরাসরি অংশগ্রহণ করেছে, তারাও এটা হচ্ছে চাইবে না। আমাদের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো বাস্তবায়ন করলে, জুলাই ঘোষণাপত্র জারি করে দিলে বা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আমাদেরও কিন্তু ওই জায়গায় একটা স্ট্রং আমাদের পজিশনে আমরা যেতে পারবো যে না, নির্বাচনটা তাড়াতাড়ি হোক। তো আমরা চাচ্ছি যে হচ্ছে যেহেতু বিএনপি এবং বড় বড় রাজনৈতিক দল তাদের নির্বাচন নিয়ে তারা অনেক বেশি কনসার্ন, তারা চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন হোক বা নির্বাচিত সরকার আসুক। তো আমরা চাইবো যে তারা যেন এই ব্যাপারটা মাথায় রাখে যে যদি এই দাবিগুলো মেনে নেওয়া হয় জাতীয় স্বার্থে, তাহলে নির্বাচন কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। নির্দিষ্ট যে সময়সীমা অন্তর্বর্তীকালীন সরকার বেঁধে দিয়েছেন, এটাতে কারো তখন আর আপত্তি থাকবে না। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের কিন্তু একটি বড় সংখ্যা আছে যারা আওয়ামী লীগ সমর্থক কিংবা সরাসরি রাজনীতির সাথে জড়িত, অনেকে অন্যায়ের সাথে অনেকেই জড়িত আসলে। তো এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বাকি যারা আসলে ক্লিন ইমেজের আছে তাদের প্রতি আপনাদের কোনো
দেখুন, রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি হচ্ছে কয়েক দিন ধরেই হচ্ছে আমরা শুনছি যে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী পরিবারের সাথে জড়িত ছিল, কিন্তু তারা তাদের ক্লিন ইমেজের, তাদের চরিত্রে কোনো দাগ নাই আওয়ামী লীগের মতো। কিন্তু আসলে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু হয়ই না। আপনি যাদেরকে বলছেন যে আওয়ামী পরিবারে সজীব অজের জয়ের বিরুদ্ধে আপনার হচ্ছে কোন অভিযোগ আছে? সে তো হচ্ছে জুলাই অভ্যুত্থানে দেশে ছিল না, সে আমেরিকায় ছিল, কিন্তু সে তো হচ্ছে আওয়ামী লীগের তার মা, তার যে শেখ পরিবার পুরোটাই তো হচ্ছে কারাপশনের সাথে যুক্ত। যত হচ্ছে টাকা, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট হয়েছে জয়ের কাছে গিয়েছে, তার অ্যাকাউন্টে গিয়েছে, সাইমা অজেদ পুতুলের অ্যাকাউন্টে গিয়েছে। শেখ পরিবারের যত মানুষ আছে, ইভেন শেখ পরিবারের বাইরেও যাদেরকে হচ্ছে আওয়ামী লীগের অংশীদার বলা হয়, ক্লিন ইমেজের আওয়ামী লীগ বলা হয়, রিফাইন্ড আওয়ামী লীগ বলা হয়, কেউই কিন্তু এই ধরনের হচ্ছে কাজের প্রতিবাদ করে নাই। জুলাই অভ্যুত্থানে আপনি দেখবেন না যে আওয়ামী লীগের যারা হচ্ছে এই যে রিফাইন্ড আওয়ামী লীগ বা যারা হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ, তারা কিন্তু জনতার পাশে এসে দাঁড়ায় নাই। তো পরবর্তীতে তারা আবার জনতার বিরুদ্ধে যাবে কিনা, এটা হচ্ছে ওই ক্লিন ইমেজ দিয়ে নির্ধারণ করা যাবে না। কারণ সফট লিগাররা এতদিন পর্যন্ত কেন বারবার বিলম্বিত হচ্ছে? দেখবেন যে বিভিন্ন গোষ্ঠী বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান একটি ইসলামিস্ট গোষ্ঠীর হচ্ছে হয়েছে, তারা উত্থান হয়েছে, তারা দেশকে অস্থিতিশীল করে দিবে, অমুক করে দিবে, তমুক করে দিবে। এটা বলে বলে না অভ্যুত্থানটাকে একটা হচ্ছে তারা এমন একটা রূপ দিচ্ছে যে অভ্যুত্থানে খুব ক্ষতি হয়ে গেছে দেশে। কিন্তু তারা যে এত বছর ধরে বিভিন্ন ধরনের হচ্ছে অত্যাচার চালিয়েছে, গুম খুম নির্যাতন না জানি কত কিছু করেছে, দেখা গিয়েছে যে হচ্ছে পুলিশ কাস্টাডিতেও কিন্তু মানুষ মারা গিয়েছে, হাজার হাজার এরকম হচ্ছে মানুষ আছে, কিন্তু তারা এগুলো নিয়ে কখনো কথা বলে নাই। যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে তখনই দেখা যায় যে কিছু রিফাইন্ড আওয়ামী লীগ বা হচ্ছে ক্লিন ফেসের আওয়ামী লীগকে সামনে নিয়ে আসা হয়, যাদেরকে বলা হয় যে না, এরা আওয়ামী লীগের ধ্বজাধারী হয়ে পরবর্তীতে সামনে থাকবে। কিন্তু এরা যারা হচ্ছে এত বড় একটা হচ্ছে মুভমেন্টে, এত বড় একটা অভ্যুত্থানে এতগুলো মানুষের লাশ যখন পড়েছে, তখন তারা পুরোপুরি চুপ ছিল। ইভেন হচ্ছে আপনি দেখবেন যে চলচ্চিত্র কর্মী যারা হচ্ছে মিডিয়া কর্মী, চলচ্চিত্র কর্মী, তাদের একটা গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে তখন খুব, যে হচ্ছে গরম পানি ঢেলে দাও, আন্দোলনকারীদের গায়ে গরম পানি ঢেলে দিলে তারা আন্দোলন থেকে সরে আসবে। এরাও কিন্তু ক্লিন ইমেজের আওয়ামী লীগ। তো আপনি এদেরকে কিভাবে হচ্ছে করবেন যে এরা পরবর্তীতে এসে হচ্ছে জনতার পক্ষে কথা বলবে, এরা আওয়ামী লীগকে ভালো করে তুলবে? ভালোবাসা দিয়ে ভালো করে তোলার এখন আর সময় নাই। রক্তে যখন হচ্ছে রক্ত ঝরছে স্কুল কলেজের ছেলে মেয়েকে, ফারহান ফাইয়াজ ক্লাস 9-এ পড়তো, ওই একটা বাচ্চাকে যখন মেরে ফেলা হয়েছে, এগুলো দেখার পরে রিয়া গোপের বয়স ছিল হচ্ছে 4 বছর 6 বছর, এরকম অনেক বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। বাড়িতে হেলিকপ্টারে গুলি করে করে হচ্ছে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েদের, একজন নারীকে মেরে ফেলা হয়েছে। এরকম কেস কিন্তু অহরহ জুলাই অভ্যুত্থানে এরকম হয়েছে, এবং এই ভিডিওগুলো আছে, এমন না যে কোনো ক্লিয়ার এভিডেন্স নাই, প্রত্যেকটা ঘটনার ভিডিও আছে। এই ভিডিও দেখার পরেও ইভেন আবু সাইদ যখন হাত প্রসারিত করে যখন হচ্ছে গুলির সামনে দাঁড়িয়েছে, ওই ভিডিওকে তাকে হচ্ছে নেশাগ্রস্ত বলা হয়েছে। যারা এই ধরনের বিকৃত মানসিকতা ধারণ করে, যারা হচ্ছে এসি রুমে বসে ওই করে যে আমি রিফাইন্ড আওয়ামী লীগ, আমার হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ, তারা আসলে কি চায় আমি জানি না। তারা কখনোই রিফাইন্ড ছিল না। রিফাইন্ড যদি থাকে, রিফাইন্ড তারাই যারা জনতার পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু তারা তো জনতার পক্ষে কখনো ছিল না। গরম পানি ঢেলে দিতে চাও মিডিয়া কর্মী কখনোই হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ না, বা ক্লিন ইমেজের আওয়ামী লীগ না। জি, ধন্যবাদ ফিরু আপনার কাছে। এস এম ফরহাদ, আসলে এই ক্লিন ইমেজ বা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যেগুলো কথা হচ্ছে, যারা আসলে অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল না, তাদের ভবিষ্যৎটা কি হবে? এবং রাজনীতিতে আমরা দেখেছি যে অনেকেই বলেছেন ছাত্র রাজনীতিতে যারা ছাত্রলীগ করতেন, অনেকে বলা হচ্ছে হলে থাকার জন্য তারা ছাত্রলীগের অভ্যন্তরে ছিলেন, বা এরকম বিভিন্ন কিন্তু অভিযোগ আছে। তাহলে প্রকৃত আওয়ামী লীগ বা ছাত্রলীগ আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, যারা এখন বলছে যে না, আমরা আসলে হলে থাকার জন্য কিংবা চাপে পড়ে রাজনীতি করেছিলাম? এটার পরীক্ষাটা 15 জুলাই হয়ে গেছে। 15 জুলাই যখন ছাত্রলীগ আমার নারী শিক্ষার্থীদের উপর অ্যাটাক করে, আপনি দেখেছেন 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে গিয়ে অ্যাটাক করে, ওদিনের পরীক্ষা হয়ে গেছে আপনি কোন পক্ষে। আপনি যদি ওই আক্রমণ দেখবার পরও, আপনি যদি ওই দিন পুলিশের গুলি দেখবার পরও, আপনি যদি ওই দিন টুকাই লীগের আক্রমণ দেখবার পরও ওই ছাত্রলীগের পক্ষেই থেকে যান, আপনি যদি আপনার পক্ষ চেঞ্জ না করেন, তার মানে আপনি ওই রিফাইন আওয়ামী লীগ দিয়ে মানে ওই ভালো আওয়ামী লীগ সাধবার সুযোগ নাই। দেখেন বাংলাদেশে 71 না, তারও আগ থেকে শুরু করেন, এরকম অভ্যুত্থান কবে হয়েছে সর্বশেষ? যেখানে সকল মতের মানুষরা এক ব্যানারে একত্রিত হয়েছে, যেখানে সরকারি সকল ফোর্স সশস্ত্র আক্রমণ করেছে, যেখানে সরকারি দলের প্রত্যেকটা দলের ভ্যানগার্ড সশস্ত্র আক্রমণ করেছে আন্দোলনকারীদের উপর। তারপরে পরিণতিতে যেখানে এই একদম গণভবন, সংসদ ভবন, জনতার এভাবে একদম অডেল বিজয়, এবং ইন্টারেস্টিংলি যে দলের বিরুদ্ধে বিজয়, সেই দলের এমপি থেকে শুরু করে একদম ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলর পর্যন্ত, ওই ওয়ার্ড পর্যায়ের মেম্বার পর্যন্ত সবাই পালায় যেতে বাধ্য হয়েছে। আপনি বিশ্বাস করতে পারেন এটা? শুধু এটা না, মসজিদের ক্ষতি পর্যন্ত, আজলমের ক্ষতি পর্যন্ত কে পালায় নাই, কে জায়গা ছেড়ে তার পালাইতে হয় নাই।
তো আপনি যেই দল তার সমস্ত ফোর্স নিয়ে জনতা, সে মনে করে যে আমি জনতার বিরুদ্ধে চলে গেছি এবং সকল এমপি মন্ত্রী থেকে শুরু করে একদম মেম্বার পর্যন্ত পালাইতে হয়, সেই দলের আর রিফাইন্ড হয় না, সেই দলের কবরই হয়। ওই দিনেই কবর হয়ে গেছে। এখন যেটা হচ্ছে মানে ওই দিন দাফন কাফন শেষ, একটা ডেথ সার্টিফিকেট বাকি ছিল, এখন এটার জন্য একটু আন্দোলন করা লাগতেছে, এরকম বলতে পারেন। মানে এটার আর কোনো রিফাইন করার সুযোগ নাই। এখন বলতে পারেন যে অনেকে তো আওয়ামী লীগ করছে, ভালো ছিল, এই ভালো ছিল যারা বলতেছেন তারা ওই 15 জুলাইয়ের মধ্যে পরে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ওই 15 জুলাই পর থেকেই এই আন্দোলনকারীদের সাথে যুক্ত হয়ে যাওয়ার কথা। যদি এরপরে যুক্ত না হয় তখনও যদি ওই আওয়ামী লীগের পক্ষে থাকে, সে কখনো ভালো আওয়ামী লীগ হতে পারে না। তার চোখের সামনে এরকম নারী হেনস্থার ঘটনা দেখবার পরে, এরকম হত্যার ঘটনা দেখবার পরে, এরকম ভয়াবহ ক্যাম্পাসে, প্রত্যেকটা ক্যাম্পাসে অ্যাটাক দেখবার পরে তারপরে যে আওয়ামী লীগ করে, তাকে আপনি ভালো আওয়ামী লীগ বলবার সুযোগ নেই। ওটা ক্লিন ইমেজ বলে না। ওইটা দিন শেষে মানে এরকম একটা অভ্যুত্থান, আপনাকে আমি যে ফ্রেমটা বললাম, এরকম অভ্যুত্থান বাংলাদেশের দ্বিতীয় আর কোনোটা হয় নাই। এরকম ম্যাসিভ মুভমেন্ট এরকম হওয়ার পরও আপনি যদি কাউকে চিন্তা করেন যে ক্লিন ইমেজের ওই পক্ষে ছিল, এটা একটা ভয়াবহ দুঃসাহস হবে। এই ফ্লোর অন্তত জুলাইয়ের এই শক্তি দিবে না কখনোই, এই সুযোগ দেওয়ার সুযোগই নাই। আর এরপরে বলতে পারেন যদি কেউ থাকে যারা রাজনীতি করতে চায়, রাজনীতি করার কেউ যদি সত্যিকার অর্থে ভালো ইমেজের হয়, কেউ যদি 15 জুলাই পরে তার পক্ষ চেঞ্জ করে, এক সময় সে হয়তো আওয়ামী লীগ করছিল, আরেক কিছু করছিল, কিন্তু যখনই দেখছে সংঘাত হয়েছে, আওয়ামী লীগ অন্যায় করছে, আওয়ামী লীগের লোকের সশস্ত্র আক্রমণ করছে, তখন সে দল থেকে পদত্যাগ করে দিকে চলে আসছে। তখন সে অভ্যুত্থানে ফাইটিং মানে একদম ছাত্র জনতার পক্ষে ছিল, তাদের কিন্তু জনতা রিসিভ করছেই, তখনই করছে, তখন তারা নিজেরাও ভিক্টিম হয়েছে আওয়ামী লীগ কর্তৃক। এরকম বহু লোক আছে তখন পদত্যাগ করছে। এই যে তো এটা তো নতুন করে আলোচনার বিষয় না। এখন যেটা প্রজেক্ট চলতেছে সেটা হচ্ছে এখন আওয়ামী লীগকে কিভাবে আবার পুনর্জীবন দেওয়া যায়, কিভাবে নিষিদ্ধ থেকে আটকানো যায়, কিভাবে অপরাধীদেরকে আবার একটু নতুন লেয়ারে কিভাবে তৈরি করে দেওয়া যায়, কিভাবে ফোর্ট দেওয়া যায়, এটা তো দেওয়ার সুযোগ নেই কোনো। ফরাদ, আপনাকে দিয়েই শুরু করি। আসলে এই যে গণজমায়েতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলমত ঊর্ধ্বে সবাই গিয়ে একত্রিত হয়েছেন, কিন্তু কিছু কিছু বিষয় দেখেছি যে রাজনৈতিক দলের অবস্থান জানান দেওয়ার জন্য কিছু স্লোগানও এসেছে। আসলে এই বিষয়টা কি ওই ক্রেডিট নিতে গিয়ে পরবর্তীতে আবার পিছিয়ে না পড়ে এরকম কোনো উদ্দেশ্য কিনা? আসলে দেখেন, প্রথমত শুরু হয়েছে হাসান আব্দুল্লাহ ভাই, উনি আহ্বান করছে বা প্রথম বসে যাওয়ার পরে শিবির রাতেই জয়েন করেছে, তারপর আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আসছে, প্রত্যেকে যার যার দলে যার যার মতের আসছে। এখানে কিছু বিষয় নিয়ে সমালোচনা হয়েছে আজকে 2 দিন ধরে আর কি। রাতে যখন আসছে, এখানে জামাতও আসছে, এখানে শিবিরও আসছে, এখানে হেফাজতও আসছে, এখানে বামপন্থী সংগঠনও আসছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ আসছে, এনসিপি আসছে, সবাই আসছে, যার যার জায়গায় তার মতো করে স্লোগান দিছে, কথা বলছে। এরকম একটা সেন্ট্রালি কন্ট্রোল শুরুর দিকে ছিল না। আর এটা বড় একটা কারণ হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যে প্ল্যাটফর্ম ঘোষণা, সেটা আগে হয় নাই। আজকের দিনের বেলায় ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি একটা সিঙ্গেল এভিডেন্স পাবেন না কোথাও কেউ হচ্ছে দলীয় স্লোগান দিয়েছে। তার মানে আমাদের ম্যানেজারিয়াল জায়গায় সেন্ট্রালি যারা আমরা নিয়ন্ত্রণ করেছে বা ঘোষণা দিয়েছে, তাদের জায়গায় আমাদের এটা টেকনিক্যালি রোড ছিল যে আমরা একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ঘোষণা হয় না, যে কারণে এ ধরনের মিসম্যানেজমেন্টগুলো হয়েছে। তো ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ঘোষণার পরে এরপর থেকে আর এ ধরনের হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দলীয় এ ধরনের কোনো মানে আলাদা করে করা বা এগুলো আমাদের সিদ্ধান্তের জায়গা না, বা প্ল্যান করে এজেন্ডা এরকম কিছু না। হয়তো শিবিরের কোনো জনশক্তি ছিল, সে শিবিরের সঙ্গীত গাইছে, তার দলীয় সঙ্গীত বা কোনো ইসলামী সঙ্গীত গেয়েছে। এটা তো সারা দিন যখন এখানে অবস্থান কর্মসূচি থাকে, সারাক্ষণ সেম স্লোগান থাকে না। কিছুক্ষণ গান চলে, কিছুক্ষণ কবিতা আবৃত্তি চলে, কিছুক্ষণ আরেকটা কিছু চলে, মাঝখানে কেউ কেউ শিবিরের সঙ্গে সাংগঠনিক গান গেয়েছে। এটা ওই সময়টার আগ পর্যন্ত। কিন্তু যখনই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ঘোষণা আসছে, একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম, তার পর থেকে কোনো সংগঠনের কোনো প্রতিনিধি বা কোনো টিম আলাদা করে তার দলীয় হাজির করা নাই। ডিবেট হচ্ছে কোনটা নিয়ে? ডিবেট হচ্ছে জামাতের কিছু সমর্থক বা কর্মীরা আসছে, তারাও একটা দল, তাদের একটা ম্যাসিভ গ্রুপ এখানে আসছে, জয়েন করছে, তারা তাদের দলীয় নেতৃবৃন্দের নামে স্লোগান দিয়েছে। এটা একটা জায়গা, কিন্তু দুঃখজনক জায়গা, সেটা হচ্ছে তারা স্লোগান দেওয়ার পরে আপনি যতটুকু না তার প্রতি একভাবে ডিল করবেন যে তারা এটা থামাবেন বা হচ্ছে বলবেন হ্যাঁ আমরা তো একসাথে আসছি, আমরা এখন দলীয় স্লোগান না দিয়ে অন্য কিছু, তাকে উল্টা আওয়ামী লীগ হিসেবে তাকে ট্রিট করছেন। কিরকম? যে হচ্ছে তারা নিজামীর নামে স্লোগান দিচ্ছে, তোমাকে না তারা রাজাকার, এইভাবে ট্রিট করছেন। অথচ তখন আমি ভাবি আর কি যে জামাতের ওই নেতা কর্মীরা যারা আসছে, তারা হয়তো চিন্তা করছে যে এই শাহবাগ কায়েমের মধ্য দিয়ে তাদের নেতাদেরকে একটা বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম বানিয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, সাক্ষীকে গুম করেছে, এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের যে বেসিক নিয়ম, সেই নিয়ম লঙ্ঘন করে তাকে মানে জোরপূর্বক একটা ফাঁসি কার্যকরের ব্যবস্থা করছে। অথচ এখানকার জুলাই শক্তি কেউ যারা তাদের নাম ধরে বলছে যারা রাজাকার। অথচ আমি বলি যে হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট যখন রাজাকার টিম করে হাজার হাজার বাহিনী নিয়ে একদম সারা দেশব্যাপী, এই রাজাকার টিমের কোথাও তো তাদের নাম ছিল না। আপনি এসে যদি আবার আওয়ামী এসে তাকে এখন রাজাকার বলেন,
আওয়ামী লীগ ঠিক যেভাবে পড়ছে, খুব দুঃখজনক। হ্যাঁ, 71-এর ক্ষেত্রে 71-এ যারা অপরাধ করছে তাদের বিচার হবে, বিচারের স্টাইলে সুনির্দিষ্ট অভিযোগ দেবেন, অভিযোগ প্রমাণ হবে, নিয়ম মেনে অভিযোগ দিবেন, প্রমাণ হবে, বিচার হবে হবে। কিন্তু যে বিচার নাটক মঞ্চস্থ ছিল, যেটা স্কাইপি কেলেঙ্কারির মধ্যে দিয়ে আমরা দেখেছি, যাদের মধ্য দিয়ে যেখানে সাক্ষীকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে, ভারতে পাওয়া গেছে পরে, তাকে আর পাওয়া যাচ্ছে না। আবার আপনি আসামি পক্ষ, ভিকটিম পক্ষ যখন তারা ইন্টারন্যাশনাল ভালো মানের অ্যাডভোকেট নিয়ে এসে করবে চিন্তা করেছে, তাদের করতে দেন নাই। সবকিছু মিলে ইভেন এটা না, শুধু তাকে না, যে আসামি ভিকটিম পুরো ফ্যামিলিকে গুম করে ফেলেছেন, ভিকটিমের সন্তানকে গুম করেছেন, এরকম যাবতীয় একটা মানে ভীতিকর পরিস্থিতি তৈরি করে একটা মানুষকে জোর করে ফাঁসি দিয়েছেন। তার সমর্থক এসে কেউ হয়তো সেই শাহবাগে এসে তার পুরনো স্মৃতির জায়গা থেকে হয়তো একটা নামটা স্মরণ করছে, তাকে আপনি আপনার দলের স্থান থেকে তাকে উল্টা আবার বলবেন তাকে রাজাকার, এভাবে করা এটা খুবই দুঃখজনক। এটা ঘটেছে আর কি। আর ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দলীয় স্লোগান এটা কোনোভাবেই চাই নাই, এটা দিও নাই, আমরা এটা পক্ষপাতী না। আর কোনো সমর্থক অন্যান্য বিভিন্ন আরো অনেকগুলো গ্রুপ আর কি, প্রত্যেকে যার যার মতো করে সেখানে এনজয় করেছে। এটা তো সকল মতের মানুষ একসাথে হয়ে যার যার আলাদা আলাদা ক্লাস ছাড়া হইতেই পারে এটা। কিন্তু যখন থেকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ঘোষণা হয়েছে, তারপর থেকে কেউ করেছে কিনা সেই জাজমেন্ট করবেন। তারপর থেকে আমার কাছে মনে হয় না যে কোনো দল এইভাবে করে আলাদা নিজস্ব দলীয় স্লোগান দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে এই প্ল্যাটফর্ম তৈরি হওয়ার আগে কেউ তারা নিজের প্র্যাকটিস, সঙ্গীত, নিজেদের স্লোগান অন্য কিছু দিয়েছে, সেটাকে আপনি এমনভাবে ট্রিট করবেন যেভাবে আওয়ামী লীগ ট্রিট করেছে। এটা অন্তত কোনো জুলাই শক্তির কারোর কাছ থেকে এটা আশা করা যায় না। এটা খুবই দুঃখজনক। জি, ধন্যবাদ আশরাফা খাতুন। আমরা একবারই শেষ পর্যায়ে আপনাকে দিয়ে শেষ করব। ছাত্র রাজনীতি এবং ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা চলছে, বলা হচ্ছে অতীতের মতো বিতর্কিত নির্বাচন যেন না হয়, আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি, এগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আরেকটা বিষয়, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, নাগরিক কমিটিতে ছিলেন, সেখান থেকে এনসিপি গঠিত হয়েছে। তো এটা সমন্বয় হচ্ছে কিভাবে? কারা এখান থেকে এনসিপিতে জয়েন করছে বা কিভাবে সমন্বয় করছেন? প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু করি। বৈষম্য বিরোধীর যে সাংগঠনিক কাঠামো, ওই সাংগঠনিক কাঠামোতে সাংগঠনিক যে ইটা হয়েছে, বডিটা হয়েছে, বডির ভিতরে আমি ছিলাম না। আর আমাদের হচ্ছে সেল হওয়ার কথা ছিল, অনেকগুলো সেলের সাথে কানেক্টেড থাকার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেলগুলো হচ্ছে হয় নাই। আমরা যারা রাজনীতি করতে চেয়েছি, দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে জুলাই আগস্টে, এখানে হচ্ছে প্রথম দিকে যারা হচ্ছে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো এবিলিটি আছে, এই জন্য নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা ছিল, এই জন্য তারা ওখানে গিয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু হচ্ছে সবার একটা প্ল্যাটফর্ম ছিল, এই প্ল্যাটফর্মটাকে অরাজনৈতিক রাখার জন্য যারা রাজনীতি করতে চায় তারা আলাদা হয়ে গিয়েছে। তো আলাদা হয়ে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছে, যার মধ্যে একটা এনসিপি, একটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরপরে হচ্ছে ওখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা কিন্তু আরো বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, সামাজিক প্ল্যাটফর্ম করেছে। এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ এখানে এসেছে। এমন না যে সাংগঠনিক কাঠামোর মধ্যে যারা ছিল সবাই কিন্তু চলে এসেছে, এই ব্যাপারটা কিন্তু এরকম না। সাংগঠনিক কাঠামোর বাইরে হচ্ছে যারা ছিল তারাও এখানে ইনক্লুড হয়েছে, যেমন আমি এখানে ইনক্লুড হয়েছি। আমার রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্মকে ইউজ করে রাজনীতি করতে চাই না, এই জন্য আমরা আলাদা প্ল্যাটফর্ম হচ্ছে হিসেবে এসেছি, এবং ওই প্ল্যাটফর্মটাকে একটা হচ্ছে অরাজনৈতিক এবং সার্বজনীন একটা প্ল্যাটফর্ম হিসেবে রাখার এটা দাবি সব পক্ষ থেকেই আছে, শুধু আমাদের পক্ষ থেকে না। এবং এনসিপির ব্যাপারটা যেহেতু ওটা আলাদা একটা প্ল্যাটফর্ম, আমরা আলাদা একটা প্ল্যাটফর্ম, ওদের ইন্টারনাল বিষয়গুলো আসলে জানি না, কিন্তু যতদূর জানি যে জাতীয় নাগরিক কমিটি যখন হচ্ছে গঠিত হয়, তখন জাতীয় নাগরিক কমিটিকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটা অরাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবে রাখার কথা বিবেচনা করা হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে যে এনসিপি যখন হয়, নাগরিক কমিটির বেশিরভাগ লোকজন আবার হচ্ছে এনসিপিতে শিফট করেছে, কিন্তু কিছু কিছু এখনো রয়ে গিয়েছে, ওদের ওই সাংগঠনিক কাঠামোটা আসে নাই। বৈষম্য বিরোধীরও এখনো পর্যন্ত দেখলাম যে নতুন সাংগঠনিক কোনো কাঠামো আসে নাই, যার কারণে আসলে ওদের যে কি হবে এটা বুঝতে পারছি না। আর ডাকসু সংক্রান্ত যেটা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ চায় যে খুব দ্রুত একটা সাংগঠনিক উপায়ে ডাকসু হোক, যেটা হচ্ছে 2019-এর নির্বাচনে দেখা গিয়েছে যে সংগঠনের মানে যে প্রশাসন আছে, প্রশাসনের হচ্ছে প্রশ্রয় হচ্ছে তখন ক্ষমতাসীন যে ছাত্রলীগ তখন হচ্ছে ভোট চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে, যেটা আসলে ডাকসুর যে ইমেজ বা ডাকসুর যে হচ্ছে নেতৃত্ব তৈরির কারখানা, এইটার সাথে পুরোপুরি একটা সাংঘর্ষিক ছিল। কিন্তু আমরা চাই এখন যে প্রশাসন আছে তারা পুরোপুরি নিরপেক্ষভাবে হচ্ছে ডাকসু নির্বাচনটা সংগঠিত করার জন্য কাজ করবে। এখানে কোনো দলীয় হস্তক্ষেপ আমরা চাই না, আমরা চাই সম্পূর্ণ নিরপেক্ষ একটা প্রশাসন থাকবে, এবং ওই প্রশাসনের আন্ডারে নিরপেক্ষভাবে যাতে সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের প্রেশার ছাড়াই ডাকসু নির্বাচনে ভোট দিতে পারে এবং তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে।
আপনাদের ছাত্র সংসদের থেকে কোনো কমিটি দেয়া কিংবা আপনাদের নেতৃত্ব আসলে নির্বাচন? এটা হচ্ছে নেতৃত্ব ছাত্র সংসদের অবশ্যই হচ্ছে আমরা যারা আছি আমরা ডাকসু নির্বাচন করতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি তারা ডাকসু নির্বাচন এবং একই সাথে সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের কথা চলছে ইনক্লুডিং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়দের তফসিল ঘোষণা হয়ে গেছে। তো ছাত্র সংসদের আমাদের যারা নেতৃত্ব আছেন তারা প্রত্যেকটা ক্যাম্পাসে হচ্ছে নেতৃত্বে তাদের নেতৃত্বে একটা হচ্ছে প্যানেল আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে ডাকসু হলে, কিন্তু ওই নির্বাচন করার প্রক্রিয়াটা এটা আসলে ইন্টারনাল বিষয় যে কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে। আমরা সেন্ট্রালে অনেকে আছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আবার হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি আছে, আমাদের একমাত্র কমিটি এখনো পর্যন্ত, তো তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো এটা আমাদের ইন্টারনাল একটা হচ্ছে পলিসি মেকিং এর জায়গায় যে কারা নেতৃত্ব আসবে, নেতৃত্ব আসলে ওটা পাবলিকলিই হচ্ছে প্রকাশ করা যাবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওভাবে নেতৃত্ব নির্বাচনের কথা ওভাবে পাবলিকলি বলছি না, কারণ আমাদের নিজেদের ইন্টারনাল যে হচ্ছে বোঝাপড়া এটা এখনো চলমান এবং আমরা আলোচনা করছি, আলোচনা করে এটা হচ্ছে পাবলিকলি ওভাবে তফসিল ঘোষণা আগে পর্যন্ত তো আসলে প্যানেল দেওয়া যায় না। আর সবাই যার যার মতো কাজ করছে, সবাই যারা এখানে আছে, ছাত্র সংসদ মাত্র হচ্ছে 2.5 মাস হলো গঠিত হয়েছে, কিন্তু যারা ডাকসুর জন্য আগ্রহী তারা অনেক আগে থেকেই কিন্তু কাজ করে, অনেক কেপাবল হচ্ছে নেতা আছে আমাদের, তো তারা যাতে হচ্ছে সবাই যাতে সমান সুযোগ পায় এটা বিবেচনা করে প্যানেল দেওয়া হবে। ধন্যবাদ। শেষ পর্যায়ে এস এম ফরহাদ, আপনার কাছে একটু সংক্ষিপ্ত আকারে শুনতে চাই। আমরা কিন্তু এই 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কমিটি এক্সিস্ট করে, এটা কিন্তু আমরা অনেকটা দেখেছি, সভাপতি সেক্রেটারির নামও জেনেছি, এবং এটা আসলে আপনারা কিভাবে পরিচালনা করছিলেন এবং এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক আপনাদের পরিকল্পনা কি? আমাদের তো শিবিরের সাংগঠনিক কমিটি প্রতি বছর জানুয়ারিতে হয়, সেভাবেই হয়, লাস্ট জানুয়ারিতে হয়েছে। আর অভ্যুত্থানের পরে যেটা দেখেছি সেটা হচ্ছে 24 সালের জানুয়ারিতে হওয়া কমিটি, 5 আগস্টের পরবর্তী সময়ে হয়তো পরিচিত হয়েছেন। আর ডাকসু আমরা চাচ্ছিলাম ডাকসু খুব দ্রুত হোক, এটাই আমাদের দাবি ছিল। ডাকসুর জন্য আমরা প্রাইমারিলি প্রিপেয়ার্ড আর কি। যখনই ডাকসুর তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা আশা করি আমাদের প্যানেল কেমন হবে বা অন্যান্য কি সবগুলো করব। তবে শিক্ষার্থীদের কাজগুলো ডাকসু হোক না হোক আমরা আমাদের কাজ চলমান রাখবো। আমরা এবছর বেশ কিছু প্রোগ্রাম করবার চেষ্টা করেছি, কয়েকটা ক্লাস্টারে ভাগ করেছি, কত ক্যাটাগরির প্রোগ্রাম হবে। যেমন আমরা রমজান ব্যাপী ইফতার প্রোগ্রাম, তার আগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা, তারপরে আমাদের হচ্ছে এবারে বইমেলা যাদের বই বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের নিয়ে নবীন লেখক সংবর্ধনা, এভাবে তারপর হচ্ছে আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া, এ ধরনের বেশ কিছু প্রোগ্রাম করেছি। তো আমাদের চিন্তা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যত ক্লাস্টারের যত স্টুডেন্টকে এঙ্গেজ করে আলাদা আলাদা প্রোগ্রাম করা যায়, বেনিফিটেড করা যায়। শিক্ষার্থীদের যে জায়গাটা ক্রাইসিস আছে বাট আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সকে ক্রাইসিসের সাথে কানেক্ট করে দিয়ে বেনিফিটেড করবার কর্মসূচি, ডাকসু হোক না হোক, আগে হোক পরে হোক, আমাদের কর্মসূচিটা চলমান থাকবে শিবির যে কদিন ক্যাম্পাসে আছে ইনশাআল্লাহ। একটু সংক্ষিপ্ত আকারে আমাকে যদি বলতেন, আসলে যে আপনারা আন্দোলন করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের, এর পাশে কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন অনেকেই কিন্তু এখনো চিকিৎসা পাচ্ছেন না, কিংবা রাস্তায় আমরা অবরোধ করতেও দেখেছি মাঝখানে, কিন্তু এদের বিষয়ে কি কোনো ঐক্য মিলে কোনো সবাই মিলে সিদ্ধান্ত আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা? আসলে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এই আন্দোলনের প্রত্যেকটা শহীদের পরিবারে গিয়েছি এবং ওই স্থানীয় শিবিরের টিম, আমাদের তো প্রত্যেকটা ওয়ার্ড এবং ওয়ার্ডের চেয়ে একদম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, ছোটো ছোটো গ্রামে আমাদের কমিটি আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা আমাদের ওই শহীদদের এবং আহত ফ্যামিলির খোঁজখবর নিয়েছে। ছাত্র শিবিরে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে আমি দাবি করতে পারি আলহামদুলিল্লাহ যে এমন কোনো সিঙ্গেল আহত ফ্যামিলি নাই বা হচ্ছে সিঙ্গেল শহীদ ফ্যামিলি নাই যাদের সাথে আমরা এখনো হাইলি কানেক্টেড না, এমন কোনো ফ্যামিলি নাই। আমরা হাইলি কানেক্টেড এবং আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা ম্যাক্সিমাম সহযোগিতা এবং কোঅপারেশন, তাদেরকে স্মরণ করা, ধারণ করা এবং অলওয়েজ আমাদের নিজেদের সাংগঠনিক শহীদদের মতো সাংগঠনিক পঙ্গুত্ব বরণকারী সাংগঠনিক ভাইদেরকে আমরা যেভাবে স্মরণ করি, যেভাবে ধারণ করি, সাংগঠনিক শহীদদের যেভাবে স্মরণ করি অন্যান্য আন্দোলনের, ঠিক জুলাই আন্দোলনের প্রত্যেকটা শহীদ এবং আহত ফ্যামিলি এবং তাদের সদস্যকে আমরা এইভাবে ধারণ করছি এবং সেভাবে আমরা এটা। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একবারই শেষ পর্যায়ে আপনারা দুইজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আন্দোলন নিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা আন্দোলনের যে গণজমায়েত, শুধু এই আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, দেশের স্বার্থে, প্রতিটি স্বার্থেই আসলে সকলে একত্রিত হওয়া উচিত। গণজমায়েত এই ধরনের কর্মসূচি থেকে শুরু করে এবং উপদেষ্টা পরিষদ যে বৈঠকে বসেছে সেখান থেকে একটি ভালো সিদ্ধান্ত আসবে এমনটা প্রত্যাশা করছেন নিশ্চয়ই গণজমায়েতে অংশগ্রহণকারীরা। আমরাও সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।